হঠাৎ করেই বলে আসলো রাত 10টায়, 10টা 9:30 10টার দিকে ঢুকে। আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি যে কত রাত যাচ্ছি তা আজও বলতে পারবো না, বলতে পারবে যারা। এবার দীপজল সাহেব কেঁদে কেঁদে কি বললেন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে। তিনি যখন এই কথাগুলো বলছিলেন দীপজল সাহেব তিনি তখন খুব কান্না করছিলেন, কারণ তিনি খুবই ভালোবাসতেন ইলিয়াস কাঞ্চনকে। আজ যে ঘটনাটি ঘটেছিল সেটা হলো ইলিয়াস কাঞ্চন ভাইকে নিয়ে আমাকে বলছিল যে আমি এই দেশের জন্য অনেক করতে চেয়েছি, কিন্তু আমি পারিনি, আমি ব্যর্থ হয়েছি। আমি ভালো রাস্তা মানুষের জন্য তৈরি করতে পারিনি, আর আমার জন্য আমাকে যে সব থেকে বেশি ভালোবাসত সে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি তখন ইলিয়াস কাঞ্চন ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই কি কথা বলতে চাচ্ছ? সেই ভালোবাসার মানুষটাকে তো আমরা সবাই জানি, আপনার স্ত্রী যিনি মারা গেছেন। তখন তিনি বললেন না, আমাকে আরও একজন খুব বেশি ভালোবাসতেন, তিনি হলেন নায়িকা দিতি। আর তারই অভিশাপ আমাকে লেগেছে, তার কারণে আমি আজ তার মতন রোগে আক্রান্ত। মনোয়ার ভাই তুমি কি জানো এই রোগ কতটা কষ্টকর? আমি কথা বলতে বলতে আটকে যাই এবং আগের কথা সব ভুলে যাই। আমার খুব মাথায় ব্যথা করে, আমি রাতে ভালোভাবে ঘুমাতেও পারি না। জানি না দিতিরও হয়তো এত কষ্ট হতো, সে এত কষ্ট নিজে নিজে সহ্য করেছে। ডিভোর্সের 9 বছর পর পর্যন্ত আমি তার একবারও খোঁজ খবরও নেইনি, আর তার সাথে আমি ফোনে একটাও কথাও বলিনি। জানি না সে কত কষ্ট পেয়েছিল, আজ হয়তো তার কষ্টের কারণে আমাকে এত কষ্ট পেতে হচ্ছে। সত্যি দিতি যেন জান্নাতবাসী হয়, তার জন্য দোয়া রইল। তখন আমি বললাম, আমাদেরকে কেন আগে জানাননি তুমি? দিদি নায়িকাকে আমি ভালোভাবে জানতাম, তিনি আপু খুব ভালো ছিল, আমার সাথে ফোনে কথা হতো, কিন্তু তুমি তোমার এই বিষয়ে কোনো কথা আমাকে বলেনি। আমি শুনেছিলাম যে তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল, কিন্তু এত ভিতরে এত কথা ছিল আমি জানতাম না। তখন ইলিয়াস কাঞ্চন ভাই বললেন, আমি যদি মারা যাই আমাকে অবশ্যই দেশে নিয়ে আসবেন, আমি দেশকে অবশ্যই অনেক ভালোবাসি, আর আমার জন্য তুমি ক্ষমা চেয়ে নেবে সবার কাছে। ভালো থেকো মনোয়ার ভাই। আর দীপজল ভাই যখন ইলিয়াস কাঞ্চন ভাইয়ের এই কথাটি শোনাচ্ছিলেন তখন তিনি কান্নায় একেবারেই ভেঙে পড়েছিল। সত্যি কথাই আছে না, আল্লাহ ছাড়া দেন কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন না। হয়তো দিতির কষ্টের জন্যই আজ ইলিয়াস কাঞ্চন ভাইকে এত কষ্ট পেতে হচ্ছে। তার ছেলেমেয়েরাও কোনো কাজে আসেনি, তাই মনোয়ার ভাই তিনি বললেন, আমি সবাইকে বলতে চাই, সবাই কাউকে কষ্ট দিয়ে থাকলে বেঁচে থাকা অবস্থায় ক্ষমা চেয়ে নেবে, কারণ আল্লাহর পাকড়াও হচ্ছে অনেক কঠিন। জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। তার মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে, যা জানার পর থেকেই পুরো চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে উদ্বেগ আর দুঃখের ছায়া। সহশিল্পী থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই আজ প্রিয় নায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন। গেল মাসের শেষের দিকে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরটি প্রথম প্রকাশ্যে আনেন তার ছেলে মিরাজ মঈন জয়। তবে এই খবর জানাজানি হওয়ার অনেক আগে থেকেই চিত্রনায়িকা রোজিনা বিষয়টি জানতেন। জুলাই মাসেই তিনি জানতে পারেন কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। রোজিনা তখন লন্ডনে ছিলেন, কিন্তু সেই সময় দেখা হয়নি তাদের। পরে তাকে কানাডা চলে যেতে হয়েছিল। সেখান থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছিলেন কাঞ্চনের পরিবারের সঙ্গে এবং খোঁজ নিয়েছেন তার চিকিৎসার অগ্রগতির। রোজিনা সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। আমি লন্ডনে ছিলাম, পরে কানাডা চলে যাওয়ায় আর দেখা হয়নি তখন, তবে ওদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম সব সময়। রোজিনা জানান, সেপ্টেম্বরে কানাডা থেকে লন্ডনে ফিরে তিনি কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে দেখা করেন তার সঙ্গে। সেই সময় কাঞ্চন কিছুটা দুর্বল হলেও মানসিকভাবে তাকে অত্যন্ত দৃঢ় মনে হয়েছে। রোজিনার ভাষায়, সেপ্টেম্বরে আমি লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম, তখনই তার সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। রোজিনা আরও বলেন, অসুস্থতার ধকলে কিছুটা বিধ্বস্ত দেখালেও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছেন নিয়মিত। ধীরে ধীরে নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। যেহেতু সমস্যা ব্রেইনে, মাঝে মধ্যে কিছু কথা ভুলে যায় সে, তবে আমি তাকে ভালোই দেখেছি। সহশিল্পী হিসেবে কাঞ্চনের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে রোজিনা বলেন, কাঞ্চনের সঙ্গে আমি অনেক ছবি করেছি, আমরা প্রায় সমসাময়িক। কাজের প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা ও অধ্যাবসায়ের ফলেই
আজও তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। মানুষ হিসেবে কাঞ্চন অসাধারণ, শান্ত, ভদ্র এবং মানবিক একজন মানুষ। রোজিনা ও কাঞ্চন একসঙ্গে অভিনয় করেন একাধিক হিট ছবিতে। শমশের, নবাব, নসিব, রতনমালা, রাধাকৃষ্ণ, ফুলকুমারী, রেশমি চুরি, বংশধর, মুজাহিদ, কৈফিয়ত, অভিযান এসব সিনেমাগুলোই বাংলা সিনেমার দর্শকদের মনে আজও অমলিন স্মৃতি হয়ে আছে। রোজিনা বলেন, কাঞ্চনের সঙ্গে কাজ করা মানেই ছিল শেখার সুযোগ। তিনি সবসময় সময় মতো সেটে আসতেন, কাউকে ছোট করতেন না, খুবই ভদ্র ও শালীন ছিলেন। এমন মানুষ আজকাল পাওয়াই যায় না। ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের বিখ্যাত হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ডক্টর ভিয়ানার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি টার্গেট থেরাপি ও ওরাল কেমো নিচ্ছেন। তার মেয়ের জামাই আরিফুল ইসলাম জানিয়েছেন, কাঞ্চনের শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত। সপ্তাহে 5 দিন হাসপাতালে গিয়ে রেডিওথেরাপি দিতে হচ্ছে, যেটি টার্গেট থেরাপি নামে পরিচিত। কাঞ্চন বর্তমানে সাধারণভাবে কথা বলতে পারেন না, তবে একেবারে যে কথা বলেন না তা নয়। আরিফুল বলেন, যদি বলা হয় পানি দেব, তখন তিনি ছোট করে বলেন দাও। সার্জারির আগেই মূলত কথা বলা বন্ধ করে দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। এখন খুব দরকার না হলে চেষ্টা করেন না, কারণ এতে তার কষ্ট হয়। চিকিৎসকদের মতে কাঞ্চনের সুস্থ হতে সময় লাগবে। এখন তার ওরাল কেমো ও টার্গেট থেরাপি চলছে, যা নভেম্বরের মধ্য পর্যন্ত চলবে। চিকিৎসা শেষ হওয়ার প্রায় 1 মাস পর বোঝা যাবে তার প্রকৃত শারীরিক অবস্থা। আরিফুল স্মৃতিচারণ করে বলেন, আব্বু এপ্রিলে লন্ডনে এসেছিলেন। সেদিন এয়ারপোর্টে রিসিভ করতে গিয়ে দেখি তিনি খুব ক্লান্ত ছিলেন এবং দাঁড়াতেও পারছিলেন না। আজ যখন কাঞ্চন জীবনযুদ্ধের কঠিন সময় পার করছেন, তখন তার সহশিল্পী, বন্ধু ও অসংখ্য ভক্ত এক সুরে প্রার্থনা করছেন, এই মহান শিল্পী দ্রুত সুস্থ হয়ে উঠুন। যে মানুষ সারা জীবন অন্যের জীবনের নিরাপত্তার জন্য লড়েছেন, আজ তিনিই লড়ছেন নিজের জীবনের জন্য। বাংলাদেশের চলচ্চিত্র জগৎ, সংস্কৃতি অঙ্গন এবং কোটি দর্শকের মন থেকে উচ্চারিত হচ্ছে একটাই কথা, ইলিয়াস কাঞ্চন দ্রুত আরোগ্য লাভ করুন, আবার ফিরুন পর্দায়, ফিরুন প্রিয় জীবনের আলোক মঞ্চে। ভালোবেসে তার এই অসুখটা হয়েছে, এটা আমার খুব খারাপ লাগছে। আর উনি তো নিরাপদ সড়কের ব্যাপারে সোচ্চার ছিলেন সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে চলে এবং উনি যেন আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন। দ্বিতীয় যেই রোগে ছিল ব্রেন টিউমার, তিনি কিন্তু সেই রোগে আক্রান্ত হয়েছে এবং অ্যাব্রোডে চিকিৎসাধীন রয়েছে। তার সাথে যদি আপনার কিছু স্মৃতিচারণ। না, তার সাথে তো অসংখ্য স্মৃতি আছে, তার সাথে অসংখ্য সিনেমায় অভিনয় করেছি। সেই চাষী নজরুলের শাস্তি থেকে শুরু করে তারপর অনেক কিছু একসাথে করেছি। সেই হাজী শরীয়তুল্লাহ, তারই বাবার চরিত্রে আমি অভিনয় করেছি এবং চলচ্চিত্র শিল্পী সমিতি তো একসাথে কাজ করেছি। আমি যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম, তিনি সভাপতি পদে দাঁড়িয়েছিলেন। তারপর তার সাথে বিভিন্ন নাটকে অভিনয় করেছি। তারপর নিরাপদ সড়ক চাই, এসব নাটকে। তার এই অসুখটা হয়েছে, এটা আমার খুব খারাপ লাগছে। আর উনি তো নিরাপদ সড়কের ব্যাপারে সোচ্চার ছিলেন সবসময়। উনি সামান্য একটু বিতর্কিত হয়েছিলেন নিপুণের সাথে, সেই এটা ইলেকশন করে না, পাশের পর মানে কোনো বিতর্কিত দু একটা মন্তব্য করে উনি পারতেন নিপুণকে বাদ দিয়ে, যিনি সহসাধারণ সম্পাদক আছে, তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে আদালতের নির্দেশনা ছিল এরকম। এটা কিন্তু আমরা চাবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে চলে এবং উনি যেন আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এখন কাজকর্ম হলো, এখন কিন্তু চ্যানেলের কাজ হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে ইউটিউবের কাজ। যেমন কালকেও আমার একটা নাটকের শুটিং আছে, এটা হলো বেদের প্রেম, এটা এই নাটকের শুটিং করছি এবং হচ্ছে। তবে আজকাল কিন্তু শুটিংয়ের পরিমাণ একটু কমে গিয়েছিল, আবার একটু বাড়া শুরু করেছে, তবে আগের সেই স্বাভাবিক অবস্থা আসে। আমাদের চলচ্চিত্রে বয়কটটা হলো, এটা একটা অলঙ্করণ, এটা নেতিবাচক না, ইতিবাচক। সাকিব খানকে 3 বার করা হয়েছে, এমনকি রাজ্জাক সাহেবকেও করা হয়েছিল, সোহেল রানা সাহেবকেও করা হয়েছিল। এটা হলো একটা মানে মানুষকে সান্ত্বনা দেওয়া। যেমন অনেক সময় এক্সপেল না করে বলে, এই ছেলে তুমি আর নকল করবে না, এই তোমাকে 2 মিনিটের জন্য রাখা হলো। ওটা কিন্তু এক্সপেলের সাজা দেওয়া হলো না, এটা হলো যারা
আপত্তি করলো, যারা সংক্ষুব্ধ হলো, সকল ক্ষেত্রে আমাদের মিডিয়াতে মানে আসল বিষয়ে সংক্ষুব্ধ হয় না, তাদের স্বার্থে লাগলে সংক্ষুব্ধ হয়। তারপর তো শুটিং তো রেগুলার করছে, তাদের সাথে কাজ চলছে। এটা অনেক রাজনীতিকের মতো যে মানে ও সংসদে বলে রেলমন্ত্রী পদ চাই, আবার দেখা যায় রাত্রে যখন তারা কিছু খায়টায় মানে রান্নাবান্না খায় তখন আবার এক টেবিলেই খায়। হ্যাঁ, এটা এরকম একটা বিষয়। এটা মানে বয়কট করা বা তাকে কাউকে বাতিল করা এরকম কিছু না। তবে সব কিছু আল্লাহ রাব্বুল আলমের হাতে। যেমন একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে যে সোহানুমান সোহান কিন্তু অসংখ্য শিল্পী সৃষ্টি করেছে, কিন্তু তার লাশটা কিন্তু এফডিসিতে যেতে দেয় নাই। এই বয়কটটা আমার কাছে খুব খারাপ লাগছে। উনি আমাকে বয়কট করেছিলেন, বয়কট একজনও কাজে দেয় নাই, কিন্তু তার লাশটা এফডিসিতে যায়নি, এটা আমি কষ্ট পেয়েছি। একটু লাশের সাথে মিলাম, আসলে আমরা দেখতে পেয়েছি অনেক গুণী অভিনেতা মারা গেছেন, তাদেরকে চলচ্চিত্র শিল্পী সমিতি তাদের সম্মান দেয় না, আবার একটা মিলাদ মাহফিল করে না, এই বিষয়টা যদি একটু বলি। এটা আমার খারাপ লাগে, কেন একজন শিল্পী তার সারা জীবন অ্যাপিসতে চালালো, তার জন্য স্মরণসভা হবে না, বা তাকে জীবিত অবস্থায় এনে পুরস্কৃত করবে না, বা একটা ফুলের মালা দেবে না, তার কাজ চলছে না। আগে 200 সিনেমা হতো বছরে, এখন 10টা সিনেমা হয় না। তারা কিভাবে খাচ্ছে এগুলি সমিতির দেখা দরকার। সমিতি শুধু পদ নেওয়ার জন্য না, সমিতি কাজ করার জন্য। আমি একজনের বিরুদ্ধে বলবো, আপনারা অনেকে বলেন জায়েদ খান হয়তো শিল্পী হিসেবে আপনাদের মনোমতো অভিনয় করতে পারে নাই, কিন্তু তিনি কিন্তু ভালো সংগঠক ছিলেন এবং তিনি কিন্তু বিপদের। আর ভিডিওর শেষে একটাই কথা বলতে চাই, সবাই ইলিয়াস কাঞ্চন সাহেবের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা তাকে যেন খুব ভালোভাবে সুস্থ করে দেয়, এবং যেমনই হোক মহান আল্লাহ তাআলা তাকে যেন উত্তম প্রতিদান দান করেন। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং তার জন্য দোয়া সবাই করেছে, এবং দেশবাসীরাও দোয়া করবেন, কারণ তিনি দেশের সড়ককে সুন্দর করতে চেষ্টা করেছিল। আর সড়ক সুন্দর হলে দেশের মানুষের কোনো ক্ষতি হবে না। ইলিয়াস কাঞ্চন ভাই তিনি এক ইন্টারভিউর মধ্যে তিনি বলেছিলেন যে এই দেশটাকে আমি যে ভালো করতে চেয়েছিলাম তার মধ্যে কোনো না কোনো মানুষের তো ভালো হয়েছে, এটা সত্য কথা। তাই তার জন্য দোয়া করতে ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওর শেষে একটাই কথা বলতে চাই, তার জন্য শুধু দোয়া করবেন, ভিডিওটিতে লাইক করবেন যদি ইলিয়াস কাঞ্চন ভাইকে ভালোবাসেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নিজেদের খেয়াল রাখবেন।